সালেহা আন্টি আমার কোমর সমান চুলগুলোতে আলতো করে হাত বলিয়ে দিচ্ছেন। আমার চোখ দুটো আরামে বুজে আসছে। আন্টি সোফায় বসে আছেন আর আমি মেঝেতে। কিছুক্ষণ পর পাশের ফ্ল্যাটে রেহানা আন্টি আসলেন। সালেহা আন্টি ওনাকে বসতে বলার আগেই উনি ভেঙচি কেটে বলে উঠলেন, ভাবির আদিক্ষেতা দেখে গা জ্বলে। কাজের মেয়ের মাথায় নিজ হাতে কেউ তেল দিয়ে দেয়। দাঁড়িয়ে পড়লাম, চোখে জল থই থই করছে। আম্মু আর সালেহা আন্টি ছোটকালের বান্ধবী। অনেকদিন ওনাদের দেখা না হলেও ফোনে কথা হতো। আমাদের দুরবস্থা আন্টি জানতেন না, আর আম্মুও কোনোদিন কিছু বলেনি ওনাকে। সেদিন সালেহা আন্টি আমাদের বাড়িতে যে সব বুঝে যান। আমার পড়াশোনা বন্ধ হয়ে আছে সেটাও জানতে পারেন। তাই আম্মুকে বলেন, আমি রাহিকে নিয়ে যাব। ওর পড়াশোনার দায়িত্ব আমার, মানুষ করার দায়িত্ব আমার। ও পড়াশোনা শেষ করলে তো তোর দুঃখ ঘুচবে। তার বাসাতে কাজ করতে হবে এরকমটা তিনি বলেননি, কিন্তু আসার সময় আম্মু আমাকে বলে দিয়েছে আন্টির বাসায় যেন কাজ টাজ করি, বসে যেন না থাকি। তাই আমি বাসার টুকটাক কাজ করি। আন্টি না করে তবুও। তাহলে কি আমি কাজের মেয়ে হয়ে গেলাম, নাকি আমাকে দেখতে কাজের মেয়ের মতো লাগে? একটু পর অরূপ বের হলো আসল ওর ঘর থেকে। সালেহা আন্টির ছেলে। আমার দিকে এক পলক তাকালো। আমার চোখে তখন পানি। সালেহা আন্টি কিছু বলতে যাবেন, এর আগেই অরূপ ওনাকে থামিয়ে দিল। অরূপ নিজেই রেহানা আন্টিকে হেসে হেসে বলল, রেহানা আন্টি, আম্মু একটু বেশি আদিক্ষেতা করেন। কারণ আম্মুর তো আর আপনার মতো কাজের মেয়েকে নির্যাতনের দায়ে থানায় দৌড়াদৌড়ি করার অভ্যেস নেই। তাছাড়া রাহি তো কাজের মেয়ে না, ও হলো আমার এক আন্টির মেয়ে। এখানে পড়াশোনার জন্য এসেছে, শেষ হলে চলে যাবে। সালেহা আন্টি মুচকি হাসলেন। এই মিষ্টি অপমান রেহানা আন্টির গায়ে খুব ভালো মতোই লাগলো। তার চোখ মুখ কালো হয়ে গেল, কিন্তু তিনি সাথে সাথেই স্বাভাবিক করে ফেললেন। হেসে বললেন, আসলে বাবা, আমি কিছুদিন ধরে দেখছি ওকে। এ বাসায় যখনই আসি দেখি কাজ টাজ করে। তাছাড়া ওর জামা কাপড়ের যা সুরত, তাই ভাবলাম কাজের মেয়ে হবে হয়তো। অরূপ বলল, আন্টি শুনেছি আপনার বাসায় এখন আপনার শাশুড়ি সব কাজ করে। তাহলে কি উনি এখন কাজের মহিলা? এবার সালেহ আন্টি অরূপের দিকে অবাক হয়ে তাকালো। আমার মনে হলো রেহনা আন্টির মাথায় আকাশ ভেঙে পড়েছে। চেহারার হাল দেখার মতো। উনি গম্ভীর গলায় বললেন, তা হবে কেন? অরূপ মুচকি হেসে বলল, সেরকম রাহি কাজ করলেই কাজের মেয়ে হয়ে যায়নি। আসলে রাহি সাধারণভাবে থাকে এবং থাকতে ভালোবাসে। এজন্য ওকে কাজের মেয়ে ভাববেন না। এই বলে অরূপ চলে যাচ্ছিল। তখনই রেহানা আন্টি সালেহা আন্টিকে উদ্দেশ্য করে বললেন, তো ভাবি, এই মেয়েকেই অরূপের সাথে বিয়ে দিয়ে কাছে রেখে দেন। কাজটা তো ভালোই পারে। বোকাশোকা বউ কে না চায়? রেহানা আন্টি এবার তীরটা একটু অন্যভাবেই ছুড়লেন। তা আমাকে বেশি আঘাত করলো। অরূপ আবার ফিরে এলো, আমার দিকে তাকালো। আমার বুক টিপ টিপ করছে। নিশ্চয়ই অরূপ এখন এমন কথা বলবে, সেটাই আমি বেশি কষ্ট পাবো। বড়লোকের একমাত্র ছেলে অরূপ, যে কিনা একজন ইঞ্জিনিয়ার। তাকে আমার মতো একজন গরিব গায়া ও বোকাশোকা মেয়েকে বিয়ে করতে বলা সত্যি অসম্মানে। তা আমি বুঝি, তাই তো মাথা নিচু করে রেখেছি। অরূপ হেসে বলল, আন্টি, আমার আম্মু যদি বলে রাহিকে বিয়ে করতে, আমি খুশি মনে করব। সে আমার আম্মুর খেয়াল না রাখুক, সে অন্তত আমাকে আমার আম্মুর থেকে আলাদা করবে না, যেমনটা আপনার ছেলের বউ করেছে। আর কাজের কথা বলছেন, আম্মু রাহিকে মাথায় করে রাখবেন। অনেকটা পরাজিত সৈনিকের মতোই ফিরে গেলেন রেহানা আন্টি। অজুহাত দিলেন চুলায় নাকি ভাত বসানো আছে। অজান্তেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আমার জন্য যে কিনা শান্তি লাগছে। অরূপ এমন কিছু বলবে তা আমার কল্পনাতীত। দুর্বল হয়ে গেছি আমি অরূপের প্রতি। না চাইতেও ভালোবেসে ফেলেছি। দুর্বল আগেই হয়ে গিয়েছিলাম, 15 দিন আগেই, যেদিন এ বাসায় এসেছিলাম। ওর ওই সে মিষ্টি হাসি, মায়াবী চোখ আর মায়ের প্রতি ওর শ্রদ্ধা ও ভালোবাসা দেখে। আর আজও সত্যি আমার মনে জায়গা করে নিয়েছে। জানিও আমাকে বিয়ে করবে না, কারণ আমি গরিব গায়া ও সাধারণ মেয়ে। ওর সাথে আমার যাবেও না। সে কথার ছেলে এসব বলেছে, তবুও আমি তাকে ভালোবেসে যাব দূর থেকে। আমি আন্টির দিকে তাকিয়ে দেখি উনি অরূপের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। হয়তো আমাকে বিয়ে করার কথা শুনে অবাক হয়েছেন। কিছুক্ষণ পর আন্টি অরূপকে বললেন, রেহানা তো প্রায় এসে উল্টাপাল্টা বকে যায়। আগে তো তোকে এভাবে কথা বলতে দেখিনি, আজ কেন? অরূপ চুপ করে কি যেন ভাবল। তারপর বলল, প্রায় দেখে উনি এসে তোমাকে কথা শুনিয়ে যায়, তাই আজ শিক্ষা দিয়ে দিলাম। আর একজন মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথা আমার ভালো লাগেনি, তাই আর কি।
তারপর আমার দিকে তাকিয়ে একটু কঠিন ভাব নিয়ে বলল, নিজের বাসা ভেবে থাকতে যখন তোমার গায়ে লাগে তো একটু কাজ করো। আমার জন্য এক মগ কফি নিয়ে আসো। এই প্রথম অরূপ আমার সাথে কথা বলল। মনে মনে অনেক খুশি লাগছে আমার। 15 দিন ধরে আছি বাসায়, একদিনও আমার সাথে কথা বলেনি ও, আমিও কথা বলিনি। এক ধরনের জড়তা কাজ করতো ওকে দেখলে। আমি আন্টির দিকে তাকাতেই আন্টি কেমন করে যেন হাসলো। হাসির মানে বুঝলাম না আমি। কফির মগ হাতে নিয়ে অরূপের ঘরে ঢুকলাম। দেখি বিছানায় বসে কাগজপত্র দেখছে। ওর দিকে তাকিয়ে হাঁটছিলাম। শুকনো জায়গাতে যে কেউ পিছলে যেতে পারে জানতাম না আমি। কিন্তু আমি পিছলে গেলাম। আর কফি ছিটকে যেয়ে ভিজিয়ে দিল অরূপের কাগজপত্রকে। অরূপ এক ঝটকায় উঠে দাঁড়ালো। ওর মুখের অবস্থা দেখে বোঝা গেল মস্ত বড় অকাজ করে ফেলেছি আমি। অরূপ অসহায় কণ্ঠে বলল, গরম কফি দিয়ে আমাকে ভিজালেই পারতে, পেপারের বদলে। আমাকে চুপ থাকতে দেখে আবার বলল, একটু আস্তে আসলেই পারতে। আমি কি তোমাকে তাড়াহুড়ো করতে বলেছিলাম? আমি জড়সড় হয়ে মাথা নিচু করে ফেললাম। যা শাস্তি দেবে মাথা পেতে নিব এই ভাব। আমার চোখে পানি এসে গেছে। অরূপের কত বড় ক্ষতি না করে ফেললাম। আমি বুঝতে পারলাম অরূপ আমার দিকে তাকিয়ে আছে। একটু বর বলল, তুমি কাঁদছো কেন? কান্নার মতো কিছু হয়েছে? চোখ মোছো। কান্না আমি মোটেও পছন্দ করি না। সাথে সাথে চোখ মুছে নিলাম। পরে অনেক কষ্টে মুখের অদৃশ্য জড়তা কাটিয়ে বললাম, কাগজ আমাকে দেন, আমি শুকিয়ে আনছি। অরূপ আমার দিকে এমনভাবে তাকালো যেন একজন বোবার মুখে হঠাৎ বুলি ফুটেছে। আর সেটাও প্রথম শুনেছে। হয়তো এই প্রথম ওর সাথে কথা বলেছি দেখে ও বিচলিত হয়েছে। কিছু সময় এভাবেই কেটে গেল। তারপর অরূপ তুতলিয়ে বলল, তু তুমি শুকিয়ে আনবে কিভাবে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, রোদও নেই। আমি কাগজগুলো হাতে নিয়ে বললাম, আগুনে তাতালেই শুকিয়ে যাবে। এই বলে আমি বেরিয়ে আসতে নিলাম ও পেছন থেকে বলল, দেখো পেপার আবার আগুন না লেগে যায়। লাগলে কিন্তু তোমাকে আমাকে কাটতেই হবে। কথাটা শুনে বেশ মায়া লাগলো আমার অরূপের জন্য। শুরুতেই যে কেন গলদ ঘটে গেল, ঘটিয়ে ফেললাম আমি। অনেকক্ষণ আগুনে তাতিয়ে কাগজগুলো শুকাতে হয়েছে। মনে মনে খুব খুশি আমি। যাক, অরূপের অফিসে আর ঝামেলা হবে না। অরূপের ঘরে যে দেখি ও বিছানার চাদর বললে ঠিকঠাক করে ফেলেছে। আমি পেপার ওর হাতে দিলাম। দেখে ওর মুখটা উজ্জ্বল হয়ে গেছে। বলল, কেমন করে করলে এটা? দাগও তো নেই দেখছি। আমি একটু হেসে যে না আসতে নিলাম, ও বলল, রাহি। আমি পিছনে তাকাতেই হাসি মুখে বলল, বিকেলে রেহানা আন্টিকে বলা শেষ কথাগুলো শুধু ওনাকে শোনাবার জন্য বলিনি, মন থেকে বলেছি। মনের কথাগুলো বলেছি। কথাগুলোকে ফেলো না, মনে করো না কিন্তু। অরূপের কথাগুলো হৃদয় স্পর্শ করলো। অরূপ কি বলতে চাইছে সাধারণ মেয়ে হলেও খুব বুঝতে পারলাম। অরূপ বিকালে বলা কথাগুলোর কথা ছলে বলেনি। আমি পুলকিত হৃদয়ে ঘর ছেড়ে বেরোতে দেখি সালেহা আন্টি দাঁড়িয়ে আছেন। উনি এখানেই দাঁড়িয়েছিলেন। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু ভয় বেশিক্ষণ স্থায়ী হলো না। সালেহা আন্টি হেসে ফেললেন। তারপর উনি আস্তে করে বললেন, তুই এখানেই আড়ালে দাঁড়া, তোর সাথে আমি পরে কথা বলবো। ওনার কথা মতো আমি আড়ালে দাঁড়ালাম। উনি অরূপের ঘরে ঢুকে অরূপকে বললেন, রেহানা কিন্তু একটা কাজ খুব ভালোই করেছে। রেহানা না বললে তো রাহের কথাটা আমার মাথাতেই আসতো না। তাছাড়া আমি জানতেও পারতাম না আমার ছেলের মনে কি আছে। অরূপের মন বোঝার জন্য আমি উকি দিলাম। দেখলাম আন্টির কথা বোঝার চেষ্টা করছে, হয়তোবা বুঝেও গেছে। অরূপ হেসে আন্টিকে বলল, তো কি বুঝলে? তোমার ছেলের মনে কি আছে? আন্টি হেসে বলল, বুঝলাম আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। ছেলেটার মনে কেউ জায়গা করে নিয়েছে। অরূপের চোখে মুখে লজ্জার অভাব দেখতে পেলাম আমি। আর আমার ঘাড় নুয়ে আসছে লজ্জায়। আমি বুঝতে পারছি না আন্টি কেন এসব কথা আমাকে শোনাচ্ছেন। এবার অরূপ বলল, আমি প্রথম দিন রাহিকে দেখেই বুঝে ফেলেছিলাম ও খুব ভালো মেয়ে। ও হয়তো খুব সাধারণ মেয়ে, কিন্তু ওর মন খুব ভালো, ঠিক তোমার মতো। ওর মতো একজনকে চেয়েছিলাম আমি জীবনে। এরপর ওকে যতবার দেখেছি মুগ্ধ হয়েছি। কি সাদামাটা, অথচ কত স্নিগ্ধ। ভালোবেসে ফেলেছি আমি ওকে। আমি জানি সে এই সংসারটাকে আগলে রাখবে, যেমনটা তুমি রেখেছিলে আব্বু মারা যাওয়ার পর। আন্টির চোখ ছলছল হয়ে গেল। অরূপ একটু থেমে বলল, রাহিকে আমি কাঁদতে দেখেছি বেশি। ওর হাসিটা কিন্তু অনেক সুন্দর। আমি দৌড়ে নিজের ঘরে চলে এলাম। চোখে পানি, আমার হৃদয় আজ পরিপূর্ণ। অরূপ আমার চাওয়ার বেশি ভালোবেসেছে আমাকে। আচ্ছা, আমি কি সত্যি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য?
ভাবনার গহীনে ডুব দেওয়ার ফলে আন্টি কখন আমার ঘরে এসেছে আমি বুঝতেও পারিনি। আন্টি যখন আমার বিছানায় বসলেন তখন টের পেলাম। আন্টি বললেন, সবই তো শুনলি। আমার ছেলেটা ছোটবেলা থেকে অন্যরকম, নম্র ভদ্র, অসৎ সঙ্গ কখনোই পায়নি ওকে। ওর জন্য অনেক মেয়ে পাগল ছিল, সে কখনো পাত্তা দেয়নি কাউকে, সব কথা শেয়ার করতো আমার সাথে। আমি নিজেই বলতাম, একজনকে তো অত্যন্ত পছন্দ কর। একবার হয়েছিল কি, একটা আমরা একটা রিকশায় ছিলাম, আমাদের সামনের রিকশার একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছিল। আমিও পিছু নিয়েছিলাম রিকশায় করে ওর বাড়ি কোথায় জানার জন্য। অরূপ বারবার না করছিল, কিন্তু শুনিনি আমি। তারপর কি হলো, মেয়েটা একটা রেস্টুরেন্টের সামনে নামলো, তারপর কোথা থেকে একটা ছেলে এসে ওকে। তারপর অরূপ আমায় বলল, বলেছিলাম না আমি তোমাকে। কী যে অবস্থা হয়েছিল আমার। এই বলে আন্টি মুখ খুলে হাসলেন। আমি অবাক চেয়ে দেখলাম সেই হাসি। একটা মানুষ এত ভালো কিভাবে হয়। আঙ্কেল মারা গেছেন অনেক আগে, তারপর একা একা সবটা সামলেছেন, অরূপকে মানুষ করেছেন। একটা ছেলে মানুষ করা সোজা কথা নাকি? আন্টি হাসি থামিয়ে বললেন, সেই অরূপ তোকে পছন্দ করেছে, আমি খুব খুশি। আমার ছেলে শুধু যে তোর বাহ্যিক সৌন্দর্য না দেখে মনটা দেখেছে, এটা আমাকে খুশি করেছে বেশি। এখন কি বলিস, অরূপকে পছন্দ তোর? আমি কি বলবো বুঝতে পারছি না। আন্টি এবার চোখ গরম করে বললেন, কি বলবি না? আমি কিন্তু মা, আমি কিন্তু সব বুঝি। আমি মাথা নিচু করে ফেললাম। আন্টি হেসে বললেন, তাহলে তোকে বাড়ি রেখে আসি। আমি চমকে আন্টির দিকে তাকালাম। উনি আমাকে বাড়ি রেখে আসতে চাইছেন কেন? আন্টি বুঝলেন আমার অবস্থা দেখে হেসে বললেন, আরে পাগলি, বউ হয়ে আসতে হবে না তোর। সাত সকালে রেহান আন্টি আবার হাজির হয়েছেন ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে। আমি নিশ্চিত উনি আজ নতুন কথা নিয়ে হাজির হয়েছেন। ওনাকে দেখে আমি ঘরে চলে এসেছি। আমি থাকলে হয়তো আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে ঝামেলার সৃষ্টি করবে। তবে আমার কান ড্রয়িং রুমের দিকেই খোলা রয়েছে। শুনতে পেলাম রেহানা আন্টি সালেহা আন্টিকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছেন, অরূপ কোথায় ভাবি? সালেহা আন্টি বলেন, বাইরে গেছে হয়তো, বাসায় নেই। কেন? আমার বড্ড হাসি পেল রেহানা আন্টির কথায়। কালকে অরূপ ওনাকে এমন শিক্ষা দিয়েছে যে কথা শুরু করার আগেই উনি জেনে নিচ্ছেন অরূপ বাসায় আছে কিনা। রেহান আন্টি বলেন, আসলে ভাবি, আমি একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? মাথা ঝিমঝিম করে উঠল আমার। সালেহা আন্টির অবাক কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি অবাক স্বরে বললেন, কিসের প্রস্তাব? রেহানা আন্টি বললেন, আমরা তো জানি অরূপ বাবা চরিত্রবান ছেলে, ওর মতো মেয়ে জামাই অনেক ভাগ্য করে পাওয়া যায়। আমার মেয়ে জিনিয়াকে তো দেখেছিনি, বড় লক্ষ্মী মেয়ে, হাজারে একজন। তাই বলছিলাম, অরূপের সাথে যদি জিনিয়ার বিয়ে দেওয়া যায় তো ভালোই হয়, আমাদের উভয় পক্ষেরই কপাল খুলবে। আপনার ভাই রাতে আমাকে তাই বলল, জিনিয়া আর অরূপ কেউ কারো চেয়ে কম না, দুইজন দুজনের যোগ্য। আবার কথা শেষ না হতেই সালেহ আন্টি হাসতে শুরু করলো। আমি কাঁপতে শুরু করলাম। আমার ভেতরটা এমনিই দুমড়ে মুচড়ে যাচ্ছে, তার উপর সালেহা আন্টির হাসি আমায় দ্বিগুণ ভয় পাইয়ে দিচ্ছে। যদি আন্টি রাজি হয়ে যায়। জিনিয়াকে আমি দেখেছি, ও অনেক মডার্ন স্টাইলিশ, আমি ওর তুলনায় কিছু না। এই প্রস্তাব পেয়ে যদি আন্টি সব কিছু ভুলে যান। সালেহা আন্টি বললেন, বড্ড দেরি করে ফেলেছেন রেহানা ভাবি। রেহানা আন্টি অবাক হয়ে জানতে চাইলেন, কেন ভাবি? সালেহা আন্টি হয়তো হাসলেন, বললেন, আসলে আমি অরূপের জন্য জিনিয়াকে পছন্দ করেছিলাম। আমি আপনাকে বলতেও চেয়েছিলাম, কিন্তু রেহানা আন্টির কণ্ঠে আগের সেই বিস্ময়। বললেন, কিন্তু কি ভাবি? সালেহা আন্টি হেসে বললেন, ওই যে কালকে আপনি বললেন না, অরূপের সাথে রাহিকে বিয়ে দিয়ে ওকে রেখে দিতে, ও অনেক ভালো কাজ পারে। ওটা শুনে আমার মাথায় আসলো রাহির কথা। তারপর আমি ঠিক করে ফেলেছি, রাহির সাথে অরূপের বিয়ে দিব আমি। আপনি তো ঠিকই বলেছিলেন, রাহি বোকাশোকা মেয়ে, আমার লাভই হবে বলেন। অনেক ধন্যবাদ আপনাকে এত ভালো বুদ্ধি দেওয়ার জন্য। এতক্ষণে আমি সব বুঝতে পারলাম। আমি শান্ত হয়ে গেলাম। সালেহা আন্টি রেহানা আন্টি থেকে অন্যভাবে শোধ তুলছেন। রেহানা আন্টি যাতে আফসোস করে সেই ব্যবস্থা করছেন। শান্তি পেলাম এবার। আমি উকি দিয়ে দেখলাম রেহানা আন্টি ঠুস হয়ে গেছে। রেহানা আন্টি মুখ কালো করে বললেন, আসলে ভাবি, সেটা তো আমি রসিকতা করার জন্য বলেছিলাম, অরূপ বাবাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। পরে তো অরূপ বাবার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। ভাবি, আপনি আপনার সিদ্ধান্ত পাল্টে ফেলেন। সালেহ আন্টি মুখ টিপে হেসে বললেন, না ভাবি, এরকম মেয়ে হাতছাড়া করা যায় না।
ও তো বোকাশোকা, কোনো ঝামেলা করবে না। আর আপনার মেয়ে তো অনেক লক্ষ্মী। কিন্তু মাঝে মধ্যে তো আপনাদের ফ্ল্যাট থেকে চিৎকারের আওয়াজ শুনি, গ্লাস ভাঙার আওয়াজ শুনি, হয়তো ভুল শুনি। যাই হোক, আপনি আমাকে মাফ করবেন। আর হ্যাঁ, আজকে আমি রাহিকে নিয়ে ওদের বাড়িতে যাব, ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে। দোয়া রাখবেন। রেহানা আন্টি মনে হয় এবার একটু ক্ষেপে গেলেন। বললেন, ভাবি, আপনি কেন বুঝতে পারছেন না ওই মেয়ে অরূপের যোগ্য না? ওকে দেখতে একদম কাজের মেয়ের মতো লাগে, ফকিন্নি একটা। এমন সময় অরূপ আসলো বাসায়। ওর চেহারা দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছে ও। এসেই বলল, যথেষ্ট হয়েছে। রেহানা আন্টি ভরকে গিয়ে বললেন, বাবা তুমি কখন আসলে? অরূপ খ্যাপা গলায় বলল, অনেকক্ষণ আগেই এসেছি। আপনার অনেক কথাই শুনেছি আমি। কোনোদিন আপনার সাথে বেয়াদবি করিনি। প্লিজ আমাকে বেয়াদবি করতে বাধ্য করবেন না। আমাকে যতটা সহনশীল মনে করছেন, এতটা সহনশীল আমি না। রাহিকে নিয়ে অনেক উল্টাপাল্টা বলেছেন, আর বলবেন না। কি বললেন একটু আগে? রাহি ফকিন্নি? আচ্ছা, রাহি ফকিন্নি, কিন্তু আপনার মেয়ের চেয়ে হাজার গুণ ভালো। সরি টু সে, ও অন্তত আপনার মেয়ের মতো দিনে ড্রেস চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে না। রেহান আন্টি অবুঝ গলায় বললেন, কি বলছো এইসব? অরূপ আগের মতোই বলল, হ্যাঁ ঠিক বলছি। আপনার যদি অন্য কিছু বলার থাকে তো বলেন, নয়তো আসেন এখন। রেহান আন্টি কাঁদো কাঁদো কণ্ঠে সালেহা আন্টিকে বললেন, ভাবি, এখানে শুধু আপনার সাথেই ভালো সম্পর্ক ছিল আমার, তাও শেষ হয়ে গেল। আর আসবো না এই বাসায়। অরূপ যেভাবে অপমান করলো, তারপর তো আর আসা যায় না এখানে। সালেহা আন্টি অবুঝ গলায় বললেন, সে কি কথা? আপনাকে তো আসতেই হবে। কিছুদিন পর তো অরূপের। আর কিছু না শুনে রেহান আন্টি চলে গেলেন। আমি দেওয়ালের সাথে ঠেস দিয়ে শান্তির নিঃশ্বাস ফেললাম। অরূপের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় দুটোই বেড়ে গেল আমার। সালেহা আন্টির অবাক চোখ দেখে বোঝা গেল অরূপকে এরকম রাখতে আগে কখনো দেখেনি উনি। ও আজ আমার জন্য এক মায়ের বয়সী মহিলার সাথে বেয়াদবি করলো। বেয়াদবি বললে ভুল হবে, মায়ের বয়সী মহিলাকে শিক্ষা দিল। এই অল্প সময়ের মধ্যে এত ভালোবেসেছে ও আমাকে। এই ভালোবাসা যদি কখনো হারাতে দিব না। শুনলাম অরূপ আন্টিকে বলছে, আম্মু আমি ছাদে গেলাম, মাথা ব্যথা করছে, মাথা ঠান্ডা করে আসি। আন্টি বললেন, তাড়াতাড়ি আসিস। আর শোন, আজ আমি রাহিকে নিয়ে ওর বাড়িতে যাব। অরূপ বলল, কেন? আন্টি বললেন, ওকে রেখে আসতে। অরূপ শুধু ও আচ্ছা বলে বেরিয়ে গেল, বেশি কিছু বলল না। ভেবেছিলাম হয়তো প্রশ্ন করবে, কেন রেখে আসতে চাইছে। এরকম কিছু বলল না ও। 1.5 ঘন্টা হতে চলল, অরূপ নিচে আসছে না। এদিকে আমরা রেডি হয়ে বসে আছি, ও আসলে বের হব। একদিক দিয়ে আমি খুশি লাগছে, অনেকদিন পর আম্মু আব্বুর সাথে দেখা হবে। অন্য দিক দিয়ে খারাপ লাগছে অরূপের জন্য। আবার ভয় হচ্ছে, আব্বু যদি রাজি না হয়। আন্টি হয়তো আমার মনের অবস্থা বুঝতে পারলেন। বললেন, ভয় পাওয়ার কিছুই নাই। আমি বললে তোমার বাবা মা না করবে না। একটু পর বললেন, তুই যা তো, অরূপকে ডেকে নিয়ে আয়। আমার মনে হয় আন্টির এই আদেশের অপেক্ষা করছিলাম আমি। তাড়াতাড়ি করে ছাদে যেয়ে দেখি ও রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে বললাম, আন্টি আপনাকে ডাকছে। এটা বলার দরকার ছিল না, তাও বললাম। আমরা একটু পরেই বের হব। তবুও পিছে তাকালো না, শুধু বলল, আসছি। আমার মাথায় হঠাৎ ভূত চেপে বসল। শরম লজ্জার মাথা খেয়ে বলে ফেললাম, আমি আপনাকে ভালোবাসি। সাথে সাথেই সে তাকালো আমার দিকে। অরূপের চাহনি দেখে মনে হলো ও আমার থেকে এমন কিছুই শুনতে চেয়েছিল। ওর সেই চোখ থেকে চোখ সরাতে পারছি না আমি। পালানো দূরের কথা, 2 কদম এগিয়ে এসে নরম স্বরে বলল, একটু আগে কি বললে? আরেকবার বলো তো শুনি। আমাকে আবার জড়তা পেয়ে বসলো হঠাৎ। কেমন জানি লজ্জা পেতে শুরু করলাম। ঘোরের বশে যা বলে ফেলেছিলাম তা পুনরায় উচ্চারণ করি কেমন করে? আমি অনেক কষ্টে মুখ দিয়ে উচ্চারণ করলাম, কিছু না। তারপর দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। পেছন থেকে অরূপ জোরে বলে উঠল, এই পাগলি, আস্তে নামো, ব্যথা পাবি তো। ঠোঁটে যে হাসি রেখা ফুটে উঠেছিল তা মুহূর্তে মিলিয়ে গেল যখন 3rd ফ্লোরে রেহানা আন্টির সাথে দেখা হলো। রেহানা আন্টি আমাকে দেখেই বলে উঠল, তোকে বোকাশোকা বলে বড্ড ভুল করেছিলাম আমি। তুই হলে আস্ত একটা ডাইনি। গ্রামের মেয়েরা হয় এরকম, আস্ত একটা ছেলের মাথা চিবিয়ে খেয়ে নিলি। আগে রেহান আন্টির কথায় কষ্ট পেলেও এখন ভীষণ রাগ হচ্ছে। বলে কি এই মহিলা? আমি বুঝি না এই মহিলার আমার সাথে শত্রুতা কিসের। আমি ওনার কোনো পাকা ধানে মই দিয়েছি? তাড়াতাড়ি ওপরের দিকে তাকালাম, এটা দেখতে যেয়ে অরূপ নিচে আসছে কিনা।
ও আসলে বিরাট গন্ডগোল বেঁধে যাবে। ও এর পাল্টা জবাব দিবে আর কথায় কথা বাড়বে। আমি চাই না আমার জন্য অরূপকে কোনো বজ্জাত মহিলার সাথে তর্কে যেতে হোক। অরূপের হাঁটার শব্দ শুনে রেহানা আন্টিকে উপেক্ষা করে তাড়াতাড়ি ফ্ল্যাটে ঢুকে গেলাম। আমি ভেতরে আসতেই আন্টি জানতে চাইলেন, অরূপকে আসতে বলেছিস? আমি বললাম জি বলেছি। আন্টি এবার ঢং করে কপাল কুঁচকে বললেন, গোল্লাছুট খেলছিস নাকি তোরা? এভাবে দৌড়ে আসলি কেন? আমি কী বলবো বুঝে উঠতে পারছি না। আমার অবস্থা দেখে আন্টি হেসেই ফেললেন। আর কিছু বলতে যাবেন, তখনই অরূপ আসলো বাসায়। আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ওই রেহানা তোমাকে আর কিছু বলেছে? আমি ঢোক গিলে বললাম, না তো, কিছু বলেননি উনি। তারপর অরূপ আন্টিকে বলল, আম্মু, সমস্যা কি ওই মহিলার? এসব কি শুরু করেছে? আমি নিশ্চিত ওই মহিলা রাহিকে কিছু বলেছে। শান্তিতে থাকতে দিবে না নাকি? আন্টি একটু চুপ থেকে বললেন, কুকুরের কাজ কুকুর করবে, আমরা এটাকে আমলে না নিলেই হবে। তাছাড়া আজকে একটা শুভ কাজে যাচ্ছি, তুই মাথা গরম করিস না। পরে আন্টি আমাকে বললেন, যা রাহি, তোর ব্যাগটা নিয়ে আয়, আমরা বের হই। আমি ঘরের দিকে আস্তে আস্তেই শুনলাম অরূপ আন্টিকে বলছে, তুমি হঠাৎ করে রাহিকে রেখে আসতে যাচ্ছ, এটা কি আবার শুভ কাজ বলছো? আন্টি হেসে বললেন, ওরে গাধা, এটা বুঝতে পারছিস না? ওকে যাতে পার্মানেন্টলি এখানে রাখতে পারি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। তোর মাথার বুদ্ধি কি সব হাওয়া হয়ে গেল? আমাদের বাস ছুটে চলেছে গন্তব্যে। আমি জানালার পাশের সিটে বসেছি আর আন্টি আমার ডানের সিটে। ড্রাইভার তার স্ত্রীর ডেলিভারির কারণে ছুটিতে থাকায় বাসে যেতে হচ্ছে আমাদের। আমার চোখে ভাসছে আন্টির শেষে বলা কথাগুলোর পর অরূপের সেই লজ্জামাখা স্নিগ্ধ হাসিটা। খুশি যেন ঠিকরে পড়ছিল। আমি পিছন ফিরে দেখছিলাম সেটা। মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। মা ছেলের কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সচরাচর দেখা যায় না এমনটা। আমাকে হাসতে দেখে আন্টি বলল, হাসছিস কেন এইভাবে? আমি বললাম, কিছু না আন্টি। আন্টি এবার বললেন, আমাকে এখন থেকে মা বলে ডাকলে খুব বেশি সমস্যা হয়ে যাবে তোর? আমি তাকালাম আন্টির চোখের দিকে। আম্মুর থেকে দূরে গেলেও আমি আর একটা আম্মু পাবো। শুধু আম্মু না, একটা বান্ধবীও পাবো। আরও 3 ঘন্টার জার্নি শেষে পৌঁছে গেলাম বাড়ির রাস্তায়। আর একটু হাঁটলেই বাড়ি। আমার পা যেন চলছে না। এমনি আমাদের অবস্থা ভালো না, তার উপর আন্টি যদি এসব কথা তোলেন, কি জানি কি হয়। 2 মাস ধরে আমাদের দুরবস্থা চলছে, তাই আব্বুর মাথাও ঠিক থাকে না। যদি আব্বু আন্টিকে উল্টাপাল্টা কিছু বলে বসেন। আগে তো আমার এসব চিন্তা মাথায় আসেনি। চিন্তা মাথায় আসলে এরকম হুটহাট করে এসে পড়তাম না। এসব মনে হতেই আমি ঘামতে শুরু করলাম। আন্টি বললেন, কি হয়েছে তোর, এমন ঘামছিস কেন? আমি বললাম, কিছু হয়নি আমায়। বাড়িতে ঢুকতেই আম্মুর গুনগুনিয়ে কান্নার আওয়াজ পেলাম। কলিজা ধক করে উঠল। আম্মু কাছে কেন? তারপর আব্বুর কথা শুনতেই শান্তি পেলাম। আব্বু আম্মুকে বলছে, খুশির সময় এভাবে কাঁদলে হবে? 2 মাস পর আবার সুখের সময় চলে এসে আর কেঁদো না। এসব তোমার ধৈর্যের ফল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমাদেরকে ভেতরে ঢুকতেই হলো। ঘরে ঢুকে আম্মু আব্বুর সালাম দিলাম আমি। দুজনেই অবাক আমাদেরকে দেখে। আম্মুর কপালে চিন্তার রেখা পড়ল। আম্মু হয়তো ভাবছেন আমি কি না জানি কি করেছি। আম্মু আন্টিকে বললেন, হঠাৎ রাহিকে নিয়ে চলে আসলি যে? আন্টি নিজের ব্যাগটা টেবিলের ওপরে রেখে হেসে বললেন, রাহি কি আমার নিজের কেউ হয়েছে যে আমার কাছে রেখে দিব? আব্বু আম্মু বেশি কিছু না বুঝলেও এটা ঠিকই বুঝেছেন যে আন্টি মজা করছেন। এরপর আব্বু হাসি মুখে বললেন, তো ভালোই করেছেন, না হলে আমি যেই নিয়ে আসতাম। আমার ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠেছে, আর চিন্তা নেই। এবার আন্টি বললেন, তাহলে আমি যে জন্য এসেছি বলেই ফেলি। আমি ঘামতে শুরু করলাম ভয়ে। আমি বুঝতে পারছি না আমার এখানে দাঁড়িয়ে থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত। আন্টি বললেন, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলি, আমি রাহিকে একেবারে নিয়ে যেতে চাই আমার ছেলের বউ করে। আব্বু গম্ভীর হয়ে গেলেন, বললেন, আপনার সাথে আমার মেয়েকে যেতে দিয়ে খুব বেশি কি অন্যায় করে ফেলেছিলাম? আমি জানতাম এমন কিছুই বলবে আব্বু। আন্টির মুখের দিকে তাকানোর সাহস হলো না আমার। মাথা নিচু করে ফেললাম। নিজেকে অপরাধী মনে হচ্ছে। একটু পর আব্বুর উচ্ছ্বাস মাখা কণ্ঠ শুনতে পেলাম। আব্বু বলছে, মিষ্টি কই মিয়া? মিষ্টি ছাড়া আসছেন প্রস্তাব দিতে? আন্টির মুখ থেকে কালো মেঘ কেটে গেল আমাদের চোখের সামনে। উনি একটা ছোট নিঃশ্বাস ছেড়ে বললেন, বেয়াই মানে কি আজ বুঝতে পারলাম? যা ভয় পাইয়ে দিয়েছিলেন না ভাই।
অরূপ সাহেব মানে আমার হবু বর যে কাল রাত ৮টায় আমাদের বাড়িতে তার পায়ের ধুলো দিয়েছে, আমি জানতে পারলাম আজ সকাল 10টায়। ও আমার সামনে নিজে এসে তার জানান দিয়েছে। আমার সাথে সব কিছু আলাদা রকম হচ্ছে। কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না কিছু। আন্টি কখন ওকে আসতে বলেছে আমি জানতেই পারিনি। বিয়ে বৌভাত নিয়ে আলোচনা হয়েছে রাতে। এসব আলোচনার মধ্যে থাকবো না বলে সন্ধ্যার দিকেই আমার ঘরের দরজা লাগিয়ে শুয়ে পড়েছিলাম। আগে ঘটে যাওয়া সবগুলো ঘটনা আওড়াতে আওড়াতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম টেরই পাইনি। আজ সকাল ৮টায় ঘুম থেকে ডেকে তুলে আম্মু আমাকে এক গাদা কাপড় দিয়ে বললেন, এগুলো ধুয়ে নিয়ে আই পুকুর থেকে। কাপড় ধোয়া একটু শিখ, ঢেঙ্কি মেয়ে হয়ে কাপড় ধুতে পারিস না। 15 দিন পর বিয়ে, শুধু রান্নাবান্না আর ঘর গোছানো পারলেই হবে? আম্মুর কথা শুনে আমার মাথা ভন ভন করে ঘুরতে শুরু করলো। 15 দিন পর আমার বিয়ে, তার মানে মাত্র 15 দিনেই আমি যে যে কাজগুলো পারি না সব আমাকে দিয়ে করাবেন আর শেখাবেন। আমার জানা মতে আমি কাপড় ধোয়া ছাড়া সব কিছু পারি, তার মানে সব কাপড় চোপড় আমাকে দিয়ে ধোয়াবেন? এই ধোয়াধুয়ি আমার কাছে সবচেয়ে বিরক্তকর কাজ। আমার কান্না আসছিল, আন্টিকে দেখে কান্না আটকে ফেললাম। আন্টি আম্মুকে বললেন, এসব কি শুরু করে দিয়েছিস? মেয়েটার কোমর ভেঙে যাবে তো। আম্মু অবাক হয়ে বললেন, তুই ওকে আশকারা দিচ্ছিস? আন্টি একটু ভাব নিয়ে বললেন, আমি চাই না কেউ আমার ছেলের হবু বউকে দিয়ে কোনো কাজ করা। আম্মু মজা করে ঝগড়ার মতো বললেন, আমি কিন্তু এখনো মেয়ে দিয়ে দিইনি। মেয়ে না দিলে নিতে পারবি নাকি? আন্টি তেড়ে এসে বললেন, না দিলে উঠিয়ে নিয়ে যাব। এই বলে আন্টি হাসতে শুরু করলেন। আম্মু, দুই বান্ধবীর মিষ্টি ঝগড়া খুব উপভোগ করলাম আমি। তারপর পুকুরের দিকে গেলাম। এত কাপড় ধোয়ার অভ্যাস নেই বলে আমি নিজেই অর্ধেক ভিজে গেছি। পুকুরের দিকটায় বেশি কেউ আসে না, তাই ভালোই হয়েছে। আমি আপন মনে অরূপের কথা ভাবছিলাম। তারপরে অরূপের কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি কাপড় ধুচ্ছ নাকি নিজেকে ধুচ্ছ? আমি তো বুঝতে পারছি না। চমকে উঠে মাথা তুলতেই দেখি অরূপ গাছের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাসছে। কখন আসলো এসব চিন্তা করতে পারছি না আমি। ও যা বলল মনে হচ্ছে পুকুরে ডুব দেই। আবার বলল কাপড় ধোয়া শিখো, বিয়ের পরে আমার কাপড় কিন্তু তোমাকেই ধুতে হবে। ওয়াশিং মেশিন হাওয়া করে দিব আমি। এমনি জ্বালায় বাঁচতেছি না, ও আসছে আগুনে ঘি ঢালতে। আমি অভিমান করে বললাম, যা পারবেন তাই করবেন, আমার কি? আমাদের এখানে আসছেন কেন? ও একটু মুচকি হেসে বলল, কেন? কালকে তুমি যেটা আমাকে বলে আসলে সেটার উত্তর দিতে হবে না? আমি কাপড় ধোয়া শুরু করে দিয়েছিলাম। সেই অবস্থাতেই বললাম, আমি আপনাকে কি বলে এসেছিলাম? অরূপ অবাক কণ্ঠে বলল, তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো? ওই যে ছাদে। এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমার মনে পড়ল কালকের ঘটনা। মাথা নুয়ে আসছিল লজ্জায়। ভুলেই গেছিলাম চিন্তায়। ও তো মনেই থাকবে। ওর কি আর আমার মতো এত চিন্তা করতে হয়েছে? ও অসহায় কণ্ঠে বলল, তাহলে তো বিয়ের পরের দিন তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি তোমার কে হই, তখন কি হবে আমার? এই ছেলে দেখা যায় আমাকে শেষ করে দিবে। আমি না পারছি দাঁড়িয়ে থাকতে, না পারছি কিছু বলতে। অনেকক্ষণ নীরবতায় কাটল। আমি আমার কাজ করতে থাকলাম। অরূপী আগে নীরবতা ভাঙল, বলল, আমি কাল রাত ৮টায় এসেছি। এসে তোমাকে খুঁজেছিলাম, পাইনি। অফিস থেকে বেরোতেই আম্মু ফোন দিয়ে বলেছিলেন শ্বশুর আব্বা নাকি আমাকে দেখতে চায়। তাছাড়া এই জায়গা হয়তো কেউ ছিল না, তাই মন বারবার এদিকেই টানছিল। না এসে থাকতে পারিনি। আমি তাকালাম অরূপের দিকে। খোলা হাওয়া বয়ে গেল হৃদয় জুড়ে। ও আমার জন্য এসেছে, এর চেয়ে সুখ করার কি হতে পারে? অরূপ এরপর বলল, আন্টি আঙ্কেলকে অনেক আগে দেখেছি, তখন আমার 10 বছর। তখন কতটুকু ছিলে জানো? পিচ্চি বাচ্চা ছিলে। তোমাকে একবার কোলেও নিয়েছিলাম আমি। এই বলে হাসল অরূপ। আমাকে লাল হতে দেখে বলল, যাই হোক, আসার সাথে সাথেই ওনাদের সাথে ফ্রি হয়ে গেলাম। আন্টি কত ভালো। একটু আগে ঘুম থেকে যখন উঠলাম বললেন তুমি এখানে, তাই আমিও চলে আসলাম। কিছুক্ষণ পর অরূপ উঠে যাচ্ছিল। আমি ভাবলাম ভালোই হয়েছে, থাকলে আমাকে কাজ করতেই দিত না। ও মা, একটু পরে আবার ফিরে এসে হাসি মুখে বলল, আমিও তোমাকে ভালোবাসি, এটা কালকের উত্তর, বলেই চলে গেল। আমি হেসে ফেললাম। অরূপ আর আন্টি বিকালের দিকেই বের হলেন। আমি সালাম করতে নিলাম।
আন্টি আমাকে সালাম করতে না দিয়ে আন্টি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। কেন জানি না আমার খুব কান্না পাচ্ছে। অরূপ আমার দিকে মাত্র তাকিয়েছে, তারপর বসে গেছে ড্রাইভিং সিটে। আন্টি বিদায় নিয়ে গাড়িতে বসতেই অরূপ গাড়ি ছুটালো। গাড়ি চলে গেল দৃষ্টিসীমার বাইরে। দেখতে দেখতে দিনগুলো কেটে যাচ্ছে। বিয়ের দিন এগিয়ে আসছে ক্রমে, আর বাকি মাত্র 5 দিন। সব কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আব্বু। বিয়ের বাজার করা, পুরো বাড়ির ডেকোরেশন করা শেষ। একমাত্র মেয়ের বিয়ে, কোনো কিছুতেই কমতি রাখতে চান না আব্বু। খালামণি, খালু, ফুপি, ফুপা, চাচা চাচিরা আর আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা সব একসাথে হয়ে গেছে। বাড়ি এখন জমজমাট। ওদিকে আন্টিও সব কাজ শুরু করে দিয়েছেন। বিয়ের কেনাকাটা সব নাকি শেষের দিকে। ওনাদের বাসায় এখন জমজমাট। মোবাইলে অনেকক্ষণ ধরে কথা বলতে অনেকেই দেখেছি। এটা বরাবর আমার কাছে অসহ্যকর ছিল। আমি প্রায় ভাবতাম, মানুষ এতক্ষণ কিভাবে কথা বলে। আমি তো ফোনে কারোর সাথে কথা বলতে গেলে একটার বেশি দুইটা কথা খুঁজে পাই না। ঘন্টার পর ঘন্টা দূরের কথা, এখন আমাকেই কথা বলতে হয়। অরূপ একটু পরপর ফোন করে, আর এই নিয়ে আমাকে বোনেরা মিলে খেপায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন হাতে নিয়ে দেখি অরূপ মেসেজ দিয়েছে, ইদানিং মাথা ব্যথা বেশি রকম বেড়েছে, তুমি মাথায় হাত বুলিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যেত। আমি মুচকি হেসে লিখে দিলাম, আপনি একটা পাগল। আমার গালে হলুদের ছড়াছড়ি। সবার হলুদ দেওয়া শেষ হয়ে গেছে, তাই এখন ভাই বোনেরা ইচ্ছা মতো দিচ্ছে। এতগুলোর সাথে পারা যায় নাকি? কথায় আছে না, নরম মাটি পেলে সবাই আশ্রয়। আমার ক্ষেত্রে সেটাই হচ্ছে। স্টেজে রাখা সব খাবার দাবার সব ওরা কারাকারি করে খেয়েও নিয়েছে। সবাই আনন্দে মাতামাতি করছে। হঠাৎ আব্বু বাইরে থেকে হন্তদন্ত এসে বললেন, ইলার বর মারা গেছে কিছুক্ষণ আগে। ইলার বাড়ির সবাই একটু পরে ইলার শ্বশুর বাড়ি যাবে। তোমরা গান বাজনা বন্ধ করো, ঘরের ভিতর গিয়ে যা ইচ্ছে তাই করো। ইলাদের বাড়ি আমাদের বাড়ি থেকে 6 বাড়ি দূরে। ওর বিয়ে হয়েছে 1 বছর হয়নি। ইলা 4 মাসে প্রেগনেন্ট। এখনই ওর বর মারা গেল। আমার চোখ ছলছল হয়ে গেছে। আমার মনে পড়ল সেদিনের অরূপের করা মেসেজের কথা। ও লিখেছিল ইদানিং মাথা ব্যথা বেশি রকম বেড়েছে। এক ধরনের ভয় পেয়ে বসলো। আমি জানি এলার বরের মৃত্যুর সাথে অরূপের কোনো সম্পর্ক নেই, তবুও খুব ভয় হচ্ছে আমার। আমি ঘরে গিয়ে তাড়াতাড়ি অরূপের নাম্বার ডায়াল করলাম। ও খুব তাড়াতাড়ি রিসিভ করলো। আমি বললাম, তুমি ঠিক আছো তো? অরূপ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি আমাকে তুমি করে বললে, নাকি আমি ভুল শুনলাম? ওর কণ্ঠ খুশি খুশি শোনালো। কিছুক্ষণ কেটে গেছে। অরূপের কণ্ঠে উৎকণ্ঠা। এই রাহি, তুমি কাঁদছো কেন? আমি তো ঠিকই আছি। কি হয়েছে? আমি এবার জোরে কেঁদে ফেললাম। বললাম, তুমি কালকেই ডাক্তার দেখাবে। অরূপ বলল, তুমি কান্না থামাও আগে, বলো কিসের জন্য আমি ডাক্তার দেখাবো। আমি আগের মতো করে বললাম, তোমার মাথা ব্যথা বেড়েছে সেজন্য। অরূপ বলল, আরে পাগলি, এজন্য তুমি কাঁদছো? এই মাথা ব্যথা আমার অনেক দিনের থেকে, এসব কিছু না। আমি বায়নার স্বরে বললাম, না, আমি কিছু শুনবো না, তোমাকে ডাক্তার দেখাতেই হবে। অরূপ বলল, আরে পাগলি, কালকে আমাদের বিয়ে। আমি তোমাকে তাড়াতাড়ি করে নিয়ে আসতে চাচ্ছি, আর তুমি দেরি করানোর ধান্দা করছো। তুমি হাত বুলিয়ে দিবে মাথায়, সেই লোভে মাথা ব্যথা করছে। মাথা ব্যথা একটা অজুহাত। অন্য সময় হলে তো এই এক বাক্যে আমি শান্ত হয়ে যেতাম, কিন্তু এখন নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না। আমি বললাম, তুমি যাবে না ডাক্তারের কাছে? অরূপ বলল, তোমার কথা তো শুনতেই হবে মহারানী, যাব আমি, কিছুদিন পরেই যাই। আমি বললাম, আচ্ছা, আমি তাহলে রাখি। অরূপ বলল, এই, এখন রাগ করলে হবে? কিছুদিন পর থেকে করো। আমি ফোন কেটে দিয়ে পিছনে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু তো আমার মেয়েটা দেখি বড় হয়ে গেছে, দায়িত্বশীল হয়ে গেছে। আম্মুর চোখের কোণায় জল দেখা গেল। আমি আর পারলাম না নিজেকে সামলাতে, জড়িয়ে ধরলাম। আম্মুকে ছেড়ে যেতে হবে কাল। জুমা নামাজের আগেই অরূপরা এসে গেছে। এখানে জুমার নামাজ সেরে নিবে ওরা। আব্বু ইলার বরের মৃত্যুর কথা আন্টিকে জানাতেই আন্টি বলেছিলেন বিয়েটা 2-3 দিন পিছাতে। আব্বু রাজি হন। ইলার শ্বশুরবাড়ি তো আর এখানে না, জানাজা দাফন শ্বশুরবাড়িতে হবে। তবুও এক গ্রামের মেয়ে যখন ইলা, তাই সাধারণভাবে খাওয়া দাওয়া সেরে আমাদের বিয়ে পড়িয়ে বিদায় দিয়ে দেবে আব্বু। বরযাত্রীর সাথে রেহান আন্টি এসেছেন দেখে অবাক হলাম আমি। উনি আমার ঘরেই চলে আসলেন। খাওয়া দাওয়া শেষ। আমি সেজেগুজে বসে আছি। গাজী আসলেই বিয়ে পড়ানো হবে, তারপর বাকি আনুষ্ঠানিকতা। এমনিই মন খারাপ আমার, তার ওপর আবার রেহান আন্টি কি জানি কি বলে সে চিন্তা হচ্ছে। এদিকে ঘর ভর্তি মানুষ আছে।
রেহান আন্টি আমার পাশে এসে বসে আস্তে আস্তে বললেন, আমি তোমার সম্পর্কে যা যা ভেবেছি ও বলেছি সব ভুল বলেছি। তোমাকে আমি কাজের মেয়ে বলেছি, ফকিন্নি বলেছি, ডাইনি বলেছি, আমি বিরাট ভুল করেছি। আসলে তুমি বড় বাড়ির মেয়ে আর অনেক ভালো। তোমার ভাগ্য অনেক ভালো। ভালো একটা শাশুড়ি পাবে, ভালো একটা বর পাবে। অরূপ বাবার কারণে আমার চোখ খুলেছে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, নিজেকে ঠিক করে নিয়েছি জানো। আমার অমানুষ মেয়েটা তার ভুলের শাস্তি পাচ্ছে। সে এখন জেলে আছে, কোনো এক ক্লাব থেকে ধরা পড়েছে জানি। সে যাক। সালেহা ভাবি বরের মা, উনি তো আসতে পারবেন না, তাই আমাকেই পাঠিয়েছেন। মনটা ভালো হয়ে গেছে। আমি ওনার হাত ধরে শুধু হাসলাম। একটা মানুষের মন এত তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে জানা ছিল না। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলে আম্মু যখন অরূপের হাতে আমাকে তুলে দিবেন, অরূপ আমার হাতটা শক্ত করে মুঠোয় নিয়ে নিল। এই প্রথম মনে হচ্ছে আমার হাতটা ওর কাছে নির্ভরতা। হাতটা ছাড়াতে চেয়েছি, কিন্তু ছাড়ালাম না আমি। ভালো লাগছে। ওর যখন ইচ্ছা তখন ছাড়াবনি। এমনি কাল রাত থেকে ওর একটা ফোনও রিসিভ করেনি, মেসেজে রিপ্লাই করিনি। বেচারার মুখের অবস্থা যা হয়েছে। একটা ছেলে অরূপের বন্ধু হবে হয়তো। যখন বলল ভাই, আর কিছু বলার আগেই ও আমার হাতটা ছেড়ে দিল। বিদায় পর্ব শেষে যখন গাড়িতে উঠলাম, দ্বিতীয়বারের মতো অরূপ আমার হাত চেপে ধরল। এর অর্থ কেঁদো না, আমি তো আছি। টানা 3 ঘন্টার জার্নি শেষে শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। গেটে দাঁড়াতেই মা আমাকে বরণ করে ঘরে তুললেন, বসালেন ড্রয়িং রুমে। আস্তে আস্তে সব আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিলেন। সবাই খুব খুশি। আমাকে সবারই পছন্দ হয়েছে। রেহানা আন্টি তো আমাদের বাড়ির মানুষজনের আয়োজনের এসব আপ্যায়নের প্রশংসা করতে করতে মুখ দিয়ে যেন ফেনা তুলছেন। এরপর অরূপ আর আমাকে পাশে বসিয়ে অনেক ছবি তোলা হলো। আমাকে যখন ঘরে দেওয়া হলো তখন হয়তো রাত 9টা। সেখানে শুরু হলো অরূপের কাজিনদের ফটো তোলাতুলি। এর 10 মিনিট পর অরূপ আসলো ঘরে। আবার সেই জড়তা পেয়ে বসলো আমাকে। অরূপকে দেখে কাজিনদের এখন মুখ টিপে হেসে ফেলল। ভাইয়া, আমরা এখন কি যাব? অরূপ বলল, যা তোরা। মুখ গোমরা করে আচ্ছা যাচ্ছি বলে সবাই চলে গেলে অরূপ বিছানায় বসলো। একটু হেসে আস্তে করে বলল, অনেক জ্বালিয়েছো কালকে রাত থেকে। আজ তোমাদের বাড়ি যাওয়া অবধি এর মাসুল গুনতে হবে। আমি ওর দিকে তাকাতেই সুর বদলে বলল, তোমাকে তো পুরাই অস্ট্রেলিয়ান বানিয়েছে। তুমি মেকআপ ধুয়ে ফ্রেশ হও, আমি আসছি ফ্রেন্ডের বিদায় দিয়ে। রাত 10:30। অরূপ আসছে না। আমি পায়চারি করছি, ছটফট করছি ভিতরটা। ড্রয়িং রুম থেকে গল্পগুজবের আওয়াজ আসছে। আমি তো এখন বাইরেও যেতে পারবো না। নতুন বউ। আমি বিয়ের শাড়ি পাল্টে অন্য একটা শাড়ি পরেছি। মা বলেছিল এটা পরতে। শুনেছি বিয়ের পর একজন মেয়ের অন্যতম শত্রু হয়ে দাঁড়ায় বরের বন্ধুবর্গ। ওরা আগে ব্যাচেলার বন্ধুকে উৎপাত না করলেও বিবাহিত বন্ধুকে বেশি উৎপাত করে। আমার ক্ষেত্রে হয়তো তাই হচ্ছে। বিয়ের প্রথম দিনই উৎপাত করা শুরু করে দিয়েছে মানে বাকি দিন কী করবে আল্লাহ ভালো জানে। আনুমানিক 20 মিনিট পর আমি শুনতে পেলাম কেউ একজন বাসার মেন গেট এসে জোরে জোরে বলছে, আম্মা, অরূপ ভাই অজ্ঞান হইয়া সিঁড়িতে পড়ে আছে, তাড়াতাড়ি আসেন। আমার কলিজায় একের পর এক তীর বিঁধতে লাগলো। আমি দিশারা হয়ে দৌড়ে বের হলাম ঘরের বাইরে। ইতিমধ্যে হুড়মুড় করে মা বের হয়ে গেছে। অরূপের এক ফুপি আমাকে আটকে বলল, তোমাকে যেতে হবে না, তুমি নতুন বউ, শুধু অজ্ঞান হয়ে গেছে, মারাত্মক কিছু না, মাথায় পানি দিলে ঠিক হয়ে যাবে। মানতে পারলাম না আমি। আমি যে জানি অরূপের মাথা ব্যথা বেড়েছিল কিছুদিন ধরে। নিজেকে ছাড়িয়ে সিঁড়ি মারিয়ে নামতে লাগলাম নিচে। আমি আরেক ফ্লোর নিচে নেমে দেখি অরূপকে ঘিরে ধরে আছে সবাই। ও চিৎকার করে শোয়ানো, ঠোঁটের কোণা বেয়ে রক্ত পড়ছে আর চোখ বন্ধ। আমি স্থির হয়ে গেলাম। না আমি কাঁদতে পারছি না, আমি কিছু বলতে পারছি না। মা ওকে জোরে জোরে ডাকছে আর কাঁদছে। কে যেন এক বোতল পানি নিয়ে ওর মাথায় ঢেলে দিল, তবুও জ্ঞান ফিরল না ওর। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছি সব। আরেকজন বলল, জ্ঞান একেবারে নাই, এভাবে জ্ঞান ফিরবে না, জলদি হসপিটালে নিতে হবে। ওকে কয়েকজন ধরে তুলে নিচের দিকে নামতে লাগলো। আমার মনে পড়ল অরূপ লিখেছিল, তুমি মাথায় হাত বুলিয়ে দিলে ঠিক হয়ে যেত। আমার কাঁপা কাঁপা ঠোঁট উচ্চারণ করলো, একটু দাঁড়ান। আমি আমার অরূপের মাথায় একবার হাত বুলিয়ে দিই, কিন্তু সেই উচ্চারিত শব্দ নিজেই শুনতে পেলাম না। ওনারা কিভাবে শুনবে? হঠাৎ আমি ঢলে পড়ে যেতে নিলাম। তারপর রেহানা আন্টি ও আল্লাহ বলে ধরে ফেললেন আমাকে। আমার কয়টায় জ্ঞান ফিরল বুঝতে পারলাম না। আমি আবিষ্কার করলাম আমি সাজানো খাটে শুয়ে আছি। আমাকে ঘিরে বসে আছে অরূপের কাজিনরা। আমি উঠে বসলাম।
আমাকে উঠে বসতে দেখে সবার চোখের তারা বের হওয়ার উপক্রম হলো। আমি ঘুমিয়ে থাকলেই যেন তাদের লাভ। যেই বাড়িটায় বিয়েবাড়ি বলে সরগম ছিল, সেটা এখন মরা কান্নায় সরগরম। আমি ভয়ে আর্তনাদ করে উঠে অরূপের কাজিন তিন্নিকে জিজ্ঞেস করলাম, ওর কি অবস্থা? ও ঠিক আছে? জ্ঞান ফিরেছে? আমি যাব হসপিটালে। তিন্নি কান্না মাখানো কণ্ঠে বলল, ভাবি তুমি শান্ত হও, ভাইয়া ঠিক আছে। ভাইয়ার মাথায় ছোট্ট একটা টিউমার আছে শুধু, ওটা অপারেশন করলেই ভাইয়া ঠিক হয়ে যাবে। এই 4 লাইনের কথা উচ্চারণ করতে তিন্নির কণ্ঠ কয়েকবার জড়ো এলো। ও ঢোক গেল কয়েকবার। আমি যে গাধা আর গোলাপ ফুলগুলো পাগলের মতো ছিঁড়ে ফেলে চিৎকার দিয়ে বললাম, সত্যি করে বলো, তিন্নি কি হয়েছে আমার অরূপের? তিন্নি চুপ হয়ে গেল, কিন্তু ওর কান্নার বেগ বেড়ে গেল। সবারই তাই। আমার অরূপ কি তাহলে চলে গেছে আমাকে ছেড়ে? না, অরূপ আমাকে রেখে যেতে পারে না। ও তো। আর কিছু ভাবতে পারলাম না আমি। এর আগে দেখি মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন আর বিলাপ করতে শুরু করলেন, অরূপ আর নেই রে, আমার ছেলেটা চলে গেছে সবাইকে রেখে, আর ফিরবে না, আর হাসবে না, কথাও বলবে না। আমার ছেলেটার মাথায় টিউমার ছিল। আমার ছেলেটা প্রায় বলতো ওর মাথা ব্যথা করে। ডাক্তার দেখাতে বললে হেসে উড়িয়ে দিত, বলতো এসব অতিরিক্ত পড়াশোনার ফল। কেমন মা জানি আমি জোর করিনি। সেই টিউমার আজ ব্রাস্ট হয়ে শেষ করে দিল আমার ছেলেটাকে। মূর্খ ডাক্তাররাও বাঁচাতে পারল না। একটু পর আনা হবে আমার কলিজা পাখিটার লাশ। আমি বুঝতে পারছি আমার সমস্ত শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমার হাত পা নেতিয়ে পড়ছে আস্তে আস্তে। আমার বিশ্বাস হচ্ছে না কিছু। আমার হঠাৎ মনে হতে লাগলো সবাই মিথ্যা বলছে, সবার কান্না মিথ্যা। সবাই আমাকে পরীক্ষা করছে, অরূপ এর সাথে জড়ে আছে। পরীক্ষা করে দেখছে আমার ভালোবাসা সত্যি কিনা। অরূপের প্রতি তীব্র অভিমান হলো আমার। মানছি আমাদের সাথে সব কিছু তাড়াতাড়ি হয়েছে। এই অল্প সময়ের মধ্যে কি অরূপ বুঝতে পারেনি আমি তাকে কতটা ভালোবাসি? আচ্ছা, যখন বুঝতে পারিনি, তখন ওর জন্য নিজেকে শেষ করে দিয়ে প্রমাণ করে দেব আমি। আগে আসুক ও। সকাল। আমার অরূপকে নাকি আনা হয়েছে। আমাকে নিয়ে যাওয়া হলো। দেখে ওকে শুয়ে রাখা হয়েছে। মায়ের ফুপিকে জড়িয়ে ধরে অরূপের দিকে তাকিয়ে সে কি কান্না! আমার বিশ্বাস অরূপ বেঁচে আছে। সবাই কাঁদছে কেন আল্লাহ জানে। আমি নিজেকে ছাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম অরূপের দিকে। কেউ বাধা দিল না। বসে পড়লাম। দেখি কি সুন্দর করে ঘুমিয়ে আছে। ওকে ঘুমন্ত অবস্থায় কখনো দেখিনি। আজ দেখলাম যেন চাঁদমুখ। আমার কাঁপা কাঁপা হাতটা ওর মাথার দিকে এগিয়ে গেল। আমার চোখে ভেসে উঠল সেই মেসেজ, তুমি হাত বুলিয়ে দিলে ঠিক হয়ে যেত। আমি প্রথমবার আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ও উঠল না। দ্বিতীয়বারেই উঠল না। আরও 4-5 বার এভাবে হাত বুলালাম। অরূপ উঠল না। এরপর পাগলের মতো হাত বুলাতে লাগলাম। ও উঠছে না। সবার কান্নার বেগ বেড়ে গেল আমার পাগলামি দেখে। আমি বুঝতে পারলাম অরূপের ঘুম আর ভাঙবে না। আমি তাকিয়ে আছি অপলক ওর মায়াবী মুখের দিকে। আমার একে একে মনে হতে লাগলো সব ঘটনা, অরূপের সব কথা, অরূপের হাসি এবং ওর চাহনিগুলো। ফ্রেন্ডদের বিদায় দেওয়ার কথা বলে ও গেল ঠিকই, আর ফিরল না জ্যান্ত অবস্থায়। আগে জানলে ওকে যেতেই দিতাম না। ও বলেছিল ওর সাথে কথা না বলে ওকে অনেক জ্বালিয়েছি, এর মাসুল আমাকে দিতে হবে। হ্যাঁ, এই তো দিচ্ছি। অরূপ, দেখতে পাচ্ছ তুমি? শান্তি পাচ্ছ? আগে জানলে শেষ মুহূর্তে তোমার সাথে এরকম করতাম না অরূপ, এরকম করতাম না। আমার শক্তি একটু অবশিষ্ট থাকলো না। আমি ঢলে পড়লাম, কিন্তু জ্ঞান হারালাম না। তিন্নিরা চিৎকার দিয়ে ধরে ফেলল। আল্লাহ খুব তাড়াতাড়ি আমাকে সব কিছু দিল, আবার সব কেড়েও নিল। গুমড়ে গুমড়ে কাঁদছি আর আল্লাহকে বলছি, যেভাবে আমার অরূপকে নিয়ে গেছো সেভাবে আমাকেও নিয়ে যাও। আমি সহ্য করতে পারছি না এই তীব্র যন্ত্রণা। একটু পর শুনতে পেলাম কে যেন এসে খবর দিল বইয়ের বাড়ির লোকজন এসে পড়েছেন। এটা শুনেই মা আরও জোরে কেঁদে উঠে বললেন, কি জবাব দেব আমি ওদের? একটা মেয়ের জীবন নষ্ট করলাম আমি, বিধবা বেশে ফিরতে হবে ওকে। এ কথার পরপরই শ্বাসকষ্ট শুরু হয়ে গেল আমার। কে যেন খামছে ধরে আছে হৃৎপিণ্ড, ফুসফুস ও কলিজা। খুব কষ্ট হচ্ছে আমার। আমার এই অবস্থা দেখে মা ছুটে আসলেন। আর্তনাদ করে বললেন, কি হলো তোর? আম্মু আব্বু সহ বাকিরা উপরে উঠে এসেছেন এতক্ষণে। ওনারা হতবিহ্বল। আমি তখনও অরূপের কাছে। আমার মনে হচ্ছে আমিও চলে যাব। আমি অরূপকে দেখতে পাচ্ছি, ও আমাকে হাসি মুখে ডাকছে। মৃত্যু তো যন্ত্রণার হয়, কিন্তু তবু আমার শান্তি লাগছে। অরূপকে ছাড়া থাকতে হলো না বেশিক্ষণ। এরপর পত্রিকায় এসেছিল 50-এর বেশি বছর একসাথে সংসার করার পর কিছু সময়ের ব্যবধানে মারা গেছেন দম্পতি। আগে স্বামী পরে স্ত্রী।
ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। মনে গেঁথে গিয়েছিল নিউজটা। সেটা আমার জীবনেও ঘটেছে। আমি আব্বু আম্মুর দিকে একবার তাকালাম। তাদের ফুলে ওঠা চৈত্রপানি, মুখটা ভয়ে বিবর্ণ। মায়া হলো আমার। তারপর মায়ের দিকে তাকিয়ে অনেক কষ্টে বললাম, মা, আমাকে অরূপের পাশাপাশি কবর দিয়েন। সবাইকে কি করছে বুঝতে পারছি না। দ্বিগুণ শোকে হয়তো পাথর হয়ে গেছে। তারপর ডান দিকে মুখ করে অরূপকে আরেক নজর দেখে নিলাম। তারপর হয়তো এক খোলা হওয়া ছুঁয়ে গেল আমাদের। সমাপ্ত।